আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু করছি আজ দা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 17। এলরা রাজ্যের আকাশে লাল আগুনের রেখা টেনে ঝড়ের মতো নেমে এলো এক বিশাল ড্রাগন। লাল সোনালি আশে মোড়া, আগুনের শিখার মতো জলজলে ডানা, চোখে দপদপে শিখার প্রতিচ্ছবি। লিওঝান, সে এখন লাল সোনালি ড্রাগনে পরিণত হয়েছে। তার অবতারণে পুরো প্রাসাদ প্রাঙ্গণ কেঁপে উঠল। বাতাসে আগুনের উত্তাপ ছড়িয়ে পড়ল, পাথরের মেঝে ফাটতে শুরু করলো। তার থাবার আঘাতে পাহারায় থাকা ড্রাগন গার্ডরা মুহূর্তেই অস্ত্র ধরে নিল। এলরা রাজ্যের অনধিকার প্রবেশ অসম্ভব। এখানে কে? বিশাল এক ড্রাগন গর্জন করলো, কিন্তু উত্তর দেওয়ার প্রয়োজন ছিল না। লিওঝানের শরীর থেকে প্রচণ্ড শক্তির তরঙ্গ ছড়িয়ে পড়ছিল। তার লাল সোনালি আশে সূর্যের আলো প্রতিফলিত হয়ে যেন আগুনের ঝলকানি তুলল। এক সেকেন্ড অপেক্ষা করল সে, তারপর তীব্র গতিতে সামনে ঝাঁপিয়ে পড়ল। মহাকাব্যিক লড়াই শুরু হলো। গার্ডরা লম্বা বর্ষা আর শক্তিশালী শিকল দিয়ে তাকে থামাতে চেষ্টা করলো, কিন্তু লিওঝান, সে তো আগুনের রাজা। এক ঝটকায় শিকল ভেঙে ফেলল। সে আগুনের নিঃশ্বাস ছাড়ল। মুহূর্তেই গার্ডদের অস্ত্র আগুনে গলে যেতে লাগলো। একজন গার্ড তার ডানার উপর লাফ দিয়ে উঠল, কিন্তু লিওঝান ধৈর্য হারালো না। এক মোচড়ে গার্ডটিকে আকাশে ছুঁড়ে ফেলে দিল। আরেকজনের দিকে ঘুরে দাঁড়িয়ে তার লম্বা লেজের আঘাতে দূরে ছিটকে দিল। এক মুহূর্তের মধ্যে সব ড্রাগন গার্ড নিস্তেজ হয়ে পড়ল। শ্বাস নিল লিওঝান। চারপাশে ছড়িয়ে থাকা গার্ডদের দেখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল ঠোঁটে। এখন সে গম্ভীর কণ্ঠে ফিসফিস করলো, রাজপ্রাসাদের দরজা খুলবে। সে এক ধাপ এগিয়ে গেল, বিশাল সোনালি দরজার সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করলো এক মুহূর্তের জন্য। তখনই একটা শীতল স্পর্শ পড়ল তার কাঁধে। তীব্র এক ঝাঁকুনি দিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো লিওঝান। এথেরিয়ান। এলরা রাজ্যের রাজপরিবারের রক্ত বইছে যার শরীরে, নীল ড্রাগন, রহস্যময় ও অপ্রতিরোধ্য। সে দাঁড়িয়েছে নিঃশব্দে, চোখের গভীরতা আর ঠোঁটে এক রহস্যময় হাসি। অনধিকার প্রবেশ, মিস্টার লিওঝান। এথেরিয়ানের স্বর ছিল শান্ত, অথচ তাতে বিদ্যুৎ খেলা করছিল। লিওঝান এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তার আগুনের চোখ এথেরিয়ানের ঠান্ডা দৃষ্টির সঙ্গে মিলল। এক মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে, অথবা আরো কিছু বড় অপেক্ষা করছে সামনের দিকে। লিওঝান এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে প্রস্তুত ছিল না এই মুহূর্তে এথেরিয়ানের সামনে পড়তে। এথেরিয়ান, আকাশের রং মেখে আসা চোখের মনির অধিকারী ড্রাগন, যার চোখের গভীরতা রাতের তারার মতো, যার উপস্থিতি সবসময় এক ধরনের শীতল অথচ চঞ্চল শক্তির ইঙ্গিত বহন করে। জ্যাসপারের ছোট ভাই, তবে স্বভাব পুরোপুরি আলাদা। এথেরিয়ানের পোশাক থেকে এখনো পৃথিবীর গন্ধ আসছিল। হয়তো কয়েক ঘন্টা আগেই সে পৃথিবী থেকে ফিরেছে। এখানে কি করতে এসেছো লিওঝান? এথেরিয়ানের ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি খেলল, কণ্ঠস্বর শান্ত, কিন্তু তাতে বিদ্রুপ লুকানো ছিল না। লিওঝান এক পা পেছনে সরল না। তার গায়ের আগুনের আঁশ চকচক করছিল, চোখে জলজল করছিল আগ্রহে। সরে দাঁড়াও এথেরিয়ান, গর্জে উঠল সে। আমার কাজ শেষ করেই ফিরবো। এথেরিয়ান তার ডানা মেলে দিল, যেন পুরো দরজাটা ঢেকে দিল নিজের অস্তিত্বে। যুদ্ধের জন্য এসেছো? তার কণ্ঠস্বরে একটা খেলো ভাব, কিন্তু চোখে তার তীক্ষ্ণ চাহনি। আমার ভাইকে আটকাতে পারোনি, আর এখন এলরা প্রাসাদে তাণ্ডব চালাতে এসেছো? বাহ, বেশ মজার দিন যাচ্ছে, তাই না? লিওঝানের গর্জন বেরিয়ে আসছিল প্রায়, কিন্তু সে নিজেকে সংযত করলো। আমি এখানে তাণ্ডব চালাতে আসিনি। তাহলে? এক মুহূর্ত নীরবতা, তারপর লিওঝান এগিয়ে এলো, চোখে দৌড় নিবার সংকল্প। আমি ফিওনাকে খুঁজতে এসেছি। লিওঝান এবার সত্যি ধৈর্য হারিয়ে ফেলল। তার লাল সোনালি আঁশ রোদের আলোয় চকচক করছিল, আর চোখ দুটো যেন খাঁটি আগুনের শিখায় জ্বলছিল। ফিওনা কোথায়? লিওঝান সরাসরি প্রশ্ন করলো। এথেরিয়ানের ঠোঁটের কোণে হাসি, যেন পুরো ব্যাপারটাই তার কাছে মজার কোনো খেলা। তুমি কি মনে করো লিওঝান? তার কণ্ঠের স্বরে বিদ্রুপের ছোঁয়া। জেসু ভাইয়া কি এতই বোকা যে ফিওনাকে এখানে এনে রাখবে? লিওঝানের মুষ্টি শক্ত হয়ে উঠল। তার ড্রাগন রূপের শক্তি যেন রক্তের মধ্যে আগ্নেয়গিরির মতো ফুসছিল। তাহলে কোথায়? এথেরিয়ান এবার সত্যি সত্যি হেসে ফেলল। নিজেই খুঁজে বের করে সেনাপতি। সে এক পা পেছনে সরল, তার নীল রঙিন ডানা ছড়িয়ে দিল বাতাসে। কিন্তু সাবধান, ভাইয়া যা করছে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। লিওঝানের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। এই ছেলেটা সব জানে, কিন্তু ইচ্ছে করে কিছু বলে না। তাহলে আমাকে বাধা দিতে এসেছো? এথেরিয়ান এবার চোখ কঠিন হলো। আমি তোমাকে সতর্ক করছি লিওঝান, যা করতে যাচ্ছ সেটা চিন্তা ভাবনা করে করো, না হলে শেষ পর্যন্ত আফসোস করবে। লিওঝান আর অপেক্ষা করলো না। মানব রূপ ধরে সে এক ঝটকায় এথেরিয়ানের পাশ কাটিয়ে ভেতরে ঢুকে গেল। কিন্তু ঠিক তখনই এথেরিয়ান হাত বাড়িয়ে দিল। বাতাস কাঁপিয়ে এক বিশাল শক্তির ঢেউ সৃষ্টি করলো, যা লিওঝানকে এক ধাক্কায় কয়েক পা পিছু করে দিল। এথেরিয়ান ধীর কণ্ঠে বলল, তুমি হয়তো প্রবেশ করতে পারবে, যদি পারো। এবার লিওঝানের চোখ রক্তবর্ণ হয়ে উঠল। তাহলে দেখা যাক কে আটকাতে পারে। প্রাসাদের দরজার সামনে দুটি ড্রাগন শক্তি মুখোমুখি হলো। বাতাসে টান টান উত্তেজনা, এক ভয়ঙ্কর যুদ্ধ আসন্ন।
চারপাশে ধুলোর ঝড় উঠে গিয়েছিল। লিওঝান আর এথেরিয়ান পরস্পরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে মারল। দুজনই মানবরূপে, কিন্তু শরীরের প্রতিটি পেশি টান টান, যেন এক মুহূর্ত পরে বিস্ফোরণ ঘটবে। লিওঝান প্রথমে আঘাত হানল, বিদ্যুতের গতিতে এসে এক ঘুষি মারল এথেরিয়ানের মুখের দিকে। এথেরিয়ান সাথে সাথে নড়ল, তার নীল রঙের চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। সে এক ঝটকা মেরে লিওঝানের হাত ধরে ফেলল, কিন্তু পর মুহূর্তে লিওঝান শরীর ঘুরিয়ে এথেরিয়ানের বুকে হাঁটু তুলে দিল ধরাম। এথেরিয়ান এবার কিছুটা পিছিয়ে গেল, কিন্তু তার ঠোঁটের কোণে এক চ্যালেঞ্জিং হাসি ফুটে উঠল। হা, এত সহজে ভেবেছিলে ফেলে দেবে? লিওঝান দাঁত কামড়ে বলল, তোমার সঙ্গে মজা করার সময় নেই আমার এথেরিয়ান। ফিওনাকে খুঁজে বের করতে এসেছি। এথেরিয়ান এবার সত্যি রেগে গেল। এক মুহূর্তে তার শরীর থেকে নীলাভ শক্তি বেরিয়ে এলো, বাতাস কাঁপিয়ে দিল। তাহলে আমাকে ফেলে এগিয়ে যাও। এবার সত্যিকারের যুদ্ধ শুরু হলো। দুজনের আঘাত আর প্রতি আঘাতে বাতাস ফেটে যাচ্ছিল, চারপাশের মাটি ধ্বংস হতে লাগলো। এথেরিয়ানের গতি ছিল দ্রুত, সে একের পর এক লিওঝানের আক্রমণ এড়িয়ে যাচ্ছিল, কিন্তু লিওঝান ছিল তীব্র। তার এক একটা ঘুষি শিলা ভেঙে ফেলতে সক্ষম। ঠিক তখনই আকাশ থেকে তীব্র গর্জন শোনা গেল। কিছুক্ষণ পর আকাশ থেকে ঝাঁপিয়ে পড়ল থারেনিয়াস আর আলবিরা আর অ্যাকুয়ারা। লিওঝান একা দাঁড়িয়েছিল, তার লাল সোনালী ড্রাগনের গাঢ় উপস্থিতি চারপাশের বাতাসকে ভারী করে তুলছিল। এই শক্তিশালী রূপের সঙ্গে তার চোখের আগুন যেন পরিবেশের প্রতিটি কণাকে জ্বালিয়ে দিচ্ছিল। এথেরিয়ান, আলবিরা, থারেনিয়াস এবং অ্যাকুয়ারা একসাথে ছিল। তাদের মধ্যে বন্ধু আর সহানুভূতিশীলের তার শক্তিশালী বন্ধন। তারা জানতো লিওঝান কতটা বিপজ্জনক ড্রাগনে পরিণত হয়েছে, কিন্তু তাদের ঐক্য তাদের শক্তি। লিওঝান গভীর নিঃশ্বাস নিয়ে বলল, তোমাদের সাথে লড়াই করে আমি আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আমি জানি ফিওনাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। তার কণ্ঠস্বর ছিল তীব্র ও সংকটময়, যেন প্রত্যেক শব্দের পেছনে ভয়ের ছায়া খেলা করছে। সে এক মুহূর্ত মাথা উঁচু করে আকাশের দিকে তাকালো, যেন নিজের শক্তি আর গৌরবের স্মৃতি তার হৃদয়ে উদয় হচ্ছিল। তারপর সে তার ড্রাগন পাখা মেলে আকাশে উড়াল দিল, বাতাসে শক্তির ঝড় তুলে। এথেরিয়ান ও তার সঙ্গীরা হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। তাদের মনে প্রশ্নের উদয় হলো, ফিওনা জ্যাসপারের জন্য কি তারা যথেষ্ট শক্তিশালী? লিওঝানের চলে যাওয়ার পর তাদের মধ্যে এক চাপা উদ্বেগ তৈরি হলো। তারা জানতো লড়াই এখনো শুরু হয়নি। হেলিকপ্টারটা ধীরে ধীরে নামলো এক বিশাল মহাসমুদ্রের পাশে, নির্জন একটি পাড়ে। বাতাসে লবণাক্ত গন্ধ, ঢেউয়ের গর্জন আর আকাশে নীলাভ ছায়া মিলেমিশে এক রহস্যময় আবহাওয়া তৈরি করেছে। ফিওনা বিস্মিত চোখে চারিদিকে তাকিয়ে দেখল শুধু পাহাড় আর পাহাড়, যেন সভ্যতার কোনো ছোঁয়া নেই। এখানে কেন থামালো জ্যাসপার? তার কোনো পরিকল্পনা আছে কি? তার ভাবনার মাঝে জ্যাসপার হেলিকপ্টার থেকে নেমে পড়ল। পাহাড়ের শক্ত জমিতে পা রেখে এক মুহূর্তের জন্য আকাশের দিকে তাকালো। তারপর সে ফিওনার দিকে হাত বাড়িয়ে দিল। ফিওনা দ্বিধা করলো, কিন্তু হাতটা ধরলো না। তার ভারী গাউন সামলাতে সামলাতে নিজেই এক লাফে নিচে নামতে গেল। অমনি হোঁচট খেলো, ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যাওয়ার আগেই জ্যাসপার বিদ্যুৎ গতিতে তাকে আঁকড়ে ধরলো। ফিওনার শ্বাস আটকে গেল। তার হাত শক্তভাবে চেপে আছে জ্যাসপারের উষ্ণ হাত, আর চোখ তুলে দেখলো সেই তীক্ষ্ণ গভীর চোখ, যেখানে এক ভয়ঙ্কর অথচ অদ্ভুত টান লুকিয়েছিল। জ্যাসপার ঠোঁটের কোণে এক টুকরো বাঁকা হাসি ফুটিয়ে বলল, এখনো বোঝনি হামিংবার্ড? আমার হাত ধরে থাকলে কখনোই পড়বে না। ফিওনা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ বাদে নিজেকে ধীরে ধীরে সামলে নিল। পাহাড়ি বাতাসে তার চুল উড়িয়ে নিয়ে যাচ্ছিল, আর তার সামনে নিঃশব্দে দাঁড়িয়েছিল জ্যাসপার। চোখে মুখে ছিল সেই চিরচেনা ঠান্ডা অভিব্যক্তি, যেন সবকিছুর আগে থেকেই পরিকল্পনা করা ছিল। বাকিটা পথ ড্রাগন রূপে যেতে হবে, জ্যাসপার বলল শান্ত কণ্ঠে। আমি ড্রাগন রূপ নিচ্ছি, তুমি আমার পিঠে ওঠো। ফিওনা অবিশ্বাস নিয়ে তাকালো। কেন? আমি নিজেই তো ড্রাগন। আমি কেন আপনার পিঠে চড়তে যাব? দরকার হলে আমি নিজেই ড্রাগন রূপ নেব। তার কণ্ঠে ছিল অদৃশ্য এক জেদ। সে এত সহজে কারো উপর নির্ভরশীল হবে না, বিশেষ করে জ্যাসপারের মতো এক কর্তৃত্ববাদী ড্রাগনের উপর তো নয়ই। সে গভীর শ্বাস নিল, নিজের ভেতরের শক্তি আহ্বান করলো, তারপর ড্রাগন রূপ নেওয়ার চেষ্টা করলো, কিন্তু কিছুই হলো না। তার শরীর আগের মতো রয়ে গেল, কোনো পরিবর্তন নেই, কোনো সাড়া নেই, যেন তার ড্রাগন রূপটাই হারিয়ে গিয়েছে। ফিওনার কপালে ভাঁজ পড়ল, তার ভেতরটা শঙ্কায় কেঁপে উঠল। এটা কি হচ্ছে? জ্যাসপার ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে থেকে একপাশে ঠোঁট বাঁকিয়ে হাসলো। তুমি ড্রাগন রূপ নিতে পারবে না যতদিন আমরা ভেনাসে ফিরে না যাচ্ছি। ফিওনার বুক ধরফর করে উঠল। আপনি আমার সাথে কি করেছেন? জ্যাসপার ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, তার চোখ দুটো রহস্যের মোড়ে গভীর অথচ ভয়ঙ্কর। তোমাকে নিয়ন্ত্রণে এনেছি, হামিংবার্ড সে ফিসফিস করে বলল। এখন থেকে তুমি আমার হাতে বন্দী। ফিওনা হতবাক হয়ে জ্যাসপারের দিকে তাকিয়ে রইল। আপনি আমার সাথে কি করেছেন? পুনরায় চেঁচিয়ে বলল। তার কণ্ঠ কাঁপছিল, যেন ভয় আর রাগ একসাথে দলা পাকিয়ে আটকে আছে গলায়।
জ্যাসপার ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে বলল, আমি তোমার শরীরে ডি সিরাম 17X ইনজেকশন দিয়েছি হামিংবার্ড। ফিওনা বিস্ফোরিত হয়ে বলল, ডি সিরাম? এটা আবার কি? এটা এমন একটি রাসায়নিক যা তোমার ড্রাগন রূপকে নেওয়ার ক্ষমতাকে সাময়িকভাবে দমন করবে। জ্যাসপার হালকা শ্বাস ফেলল, যেন বিষয়টা তার কাছে তুচ্ছ, কিন্তু ফিওনার কাছে এ যেন তার অস্তিত্বের এক অংশ কেড়ে নেওয়া হলো। কিন্তু কেন? ফিওনা ব্যাকুল হয়ে বলল, তার কণ্ঠে স্পষ্ট হতাশা। কারণ আমি চাই না তুমি আমার থেকে পালানোর সুযোগ পাও কোনোভাবেই। ফিওনা বুঝতে পেরেছিল তার শরীরের ভেতরের থেকে শীতল হয়ে আসছে। সে কিছুক্ষণ আগে অনুভব করছিল তার ভেতরে এক প্রকার শক্তি ছিল, যেন সে যে কোনো মুহূর্তে ড্রাগন রূপ ধারণ করতে পারত। কিন্তু এখন কিছুই নেই। আপনি এটা করতে পারেন না। জ্যাসপার এবার সামান্য হাসলো। যদি তুমি জন্মগতভাবে সম্পূর্ণ শুদ্ধ রক্তের ড্রাগন হতে, তাহলে এই সিরাম তোমার শরীরে কাজ করতো না। কিন্তু তুমি অর্ধেক মানবী, তোমার রক্তে এই অংশটা এখন দুর্বল মানবীয়। এজন্য এটা তোমার কোষীয় স্তরে প্রবেশ করাতে পেরেছি। ডি সিরাম 17X মূলত এমন একটি রাসায়নিক যৌগ যা একটি বিশেষ নিউট্রনিক্স এবং কোষ পরিবর্তনকারী উপাদান নিয়ে তৈরি। এটি শরীরে প্রবেশ করলে ড্রাগনদের রূপান্তর প্রক্রিয়া ব্যবহৃত শক্তির চ্যানেলগুলো সাময়িকভাবে ব্লক করে দেয়। যেহেতু ফিওনার শরীরে মানবীয় কোষ আছে, তাই শরীরের এই সিরামের প্রতিটি দুর্বল হয়ে পড়েছে। ইনজেকশন দেওয়ার পরপরই তার কোষীয় স্তরে থাকা ড্রাগন রূপের জিন নিস্তেজ হয়ে গিয়েছে। এটি বিশেষভাবে নিউরো ট্রান্সমিশন ব্লক করে, যার ফলে তার মস্তিষ্ক ড্রাগন রূপ নেওয়ার সংকেত পাঠাতে পারে না। এই প্রভাব স্থায়ী নয়, তবে যতক্ষণ পর্যন্ত প্রতিরোধক ঔষধ না দেওয়া হবে ততক্ষণ সে ড্রাগন রূপ নিতে পারবে না। ফিওনা মনে মনে উপলব্ধি করলো তার শরীর যেন সত্যি ভারী হয়ে গিয়েছে। শক্তির স্রোত যা তার রক্তে প্রবাহিত হচ্ছিল সেটা থমকে গিয়েছে, যেন তার ভেতরের ড্রাগন অংশটা ঘুমিয়ে পড়েছে অথবা খাঁচায় বন্দী হয়ে গিয়েছে। জ্যাসপার এক ধাপ এগিয়ে এলো। এটার প্রতিষেধক একমাত্র ভেনাসে আছে। যদি তুমি আবার ড্রাগন রূপ নিতে চাও, তাহলে ভেনাসে ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ফিওনা অসহায়ের মতো দাঁড়িয়ে রইল। তার চোখ ধীরে ধীরে সংকীর্ণ হয়ে উঠল। আপনি আমাকে বন্দি করতে চাইছেন? জ্যাসপার এবার একদম ঠান্ডা কণ্ঠে বলল, আমি কেবল নিশ্চিত করছি যে তুমি যেখানে থাকা উচিত সেখানেই থাকবে। ফিওনার বিস্ময়ের সীমানা যেন লঙ্ঘন করছিল। অবশেষে জ্যাসপার ড্রাগন রূপ ধরল আর ফিওনার পিঠে চড়ে বসতে বাধ্য হলো। জ্যাসপারের পিঠে চড়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে আসার অভিজ্ঞতা তাকে শিহরিত করছিল, আবার একই সাথে এক ধরনের অজানা সংকট আচ্ছন্ন করছিল। বাতাসের স্রোত তার চারপাশ দিয়ে শো শো করে বয়ে যাচ্ছিল। নিচে কেবল অসীম নীল জলরাশি, তার ওপরে কোমল মেঘের ছায়া। ফিওনার মনে হলো তারা যেন এক নতুন জগতের দিকে এগিয়ে চলেছে, একটা অজানা রহস্যময় জগতে। হঠাৎ জ্যাসপার নিচের দিকে ঝাঁপ দিল। ফিওনা আচমকা চমকে উঠল, আপনি কি করছেন? কিন্তু জ্যাসপার কোনো উত্তর দিল না। এক মুহূর্তের মধ্যে তারা মাটি স্পর্শ করলো। ফিওনা ধীরে ধীরে নামলো, চারপাশের দৃশ্য পর্যবেক্ষণ করতে লাগলো। আশপাশে পাহাড়ের মতো কিছুই নেই, শুধু বিশাল ফাঁকা মরুভূমি, চারিদিকে নীরবতা। এটা কোথায়? ফিওনা সন্দিহান কণ্ঠে বলল, এখানে তো কোনো পাহাড় নেই, আশপাশে কিছু নেই, তাহলে এখানে কেন এনেছেন আমাকে? জ্যাসপার কিছু বলল না। হঠাৎ সে এগিয়ে এলো এবং তার হাত দিয়ে ফিওনার চোখ ঢেকে দিল। আপনি এটা কেন করছেন? শান্ত থাকো হামিংবার্ড, আর বিশ্বাস রাখো, জ্যাসপার ঠান্ডা গলায় বলল। ফিওনা বাধ্য হলো চোখ বন্ধ করতে। জ্যাসপার তার হাত ধরে ধীরে ধীরে হাঁটতে লাগলো। অনেকটা পথ পেরিয়ে নিয়ে গেল। ফিওনা অনুভব করলো তারা যেন মাটির নিচে প্রবেশ করছে। হালকা বাতাসের পরিবর্তে আশপাশে অদ্ভুত শীতল একটা অনুভূতি ছড়িয়ে পড়েছে। অবশেষে জ্যাসপার তার হাত সরিয়ে নিল। ফিওনা ধীরে ধীরে চোখ খুলল এবং হতভম্ব হয়ে গেল। তার সামনে ভেসে উঠল এক বিশাল প্রাসাদ, কিন্তু এটা কোনো সাধারণ প্রাসাদ ছিল না। এর দেয়াল স্বচ্ছ, যেন কাচের মতো, কিন্তু কাচ নয়। এর প্রতিটি স্তম্ভ নীলাভ আভা ছড়াচ্ছে, আর দরজাগুলো কালো পাথরে খোদাই করা, যেখানে অদ্ভুত সব নকশা খচিত। উপরে আকাশের দিকে তাকাতেই ফিওনার মনে হলো এই জায়গাটা কোনো স্থানের অংশ নয়, যেন এটা একটা পরাবাস্তব জগৎ, যেখানে সময়ের হিসেব নেই, বাস্তবতা মিশে গিয়েছে অলৌকিকতার সাথে। এটা কোথায়? ফিওনার কণ্ঠে বিস্ময়ের সাথে ভয় মিশে গেল। জ্যাসপার তার পাশ দিয়ে এগিয়ে এসে তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এটা তোমার জন্য হামিংবার্ড, আমাদের বিয়ের উপলক্ষে তোমার জন্য আমার পক্ষ থেকে উপহার। ফিওনা থমকে দাঁড়ালো। তার হৃদয় যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। আমার জন্য? সে ফিসফিস করে বলল। জ্যাসপার মাথা ঝাঁকালো। যখন আমি ভেনাসে ছিলাম তখন থেকেই আমি এই জায়গাটা পরিকল্পনা করছিলাম।
আমি জানতাম একদিন তুমি আমার হবে, আর আমাদের একটা জায়গার দরকার হবে যেখানে কেউ আমাদের খুঁজে পাবে না, কেউ আমাদের সম্পর্কে জানবেও না, শুধু তুমি আর আমি। ফিওনার দৃষ্টি ধীরে ধীরে প্রাসাদের দিকে গেল। এই অদ্ভুত রহস্যময় অথচ অভিজাত স্থাপত্যিকৃতি কেবল তার জন্য তৈরি করা হয়েছে। আপনি এতদিন ধরে এটা তৈরি করছেন? ফিওনার গলা কাঁপলো। জেসপার হাসলো, সেই গা ছমছমে অথচ গভীর হাসি। আমার ভেনাসের রাজ্য থেকে দূরে পৃথিবীর এই নির্জন কোণে আমাদের একান্ত একটা জায়গার দরকার ছিল, যেখানে কেউ আমাদের আলাদা করতে পারবে না। ফিওনার মনে হলো সে যেন এক স্বপ্নের মধ্যে ঢুকে পড়েছে। এত ভয়ঙ্কর এক ড্রাগন, এত নিষ্ঠুর, অথচ এত যত্ন নিয়ে এতটা পরিকল্পনা করেছে, তার জন্য এই স্থান তৈরি করেছে। সে কিছু বলতে পারল না, শুধু দাঁড়িয়ে রইল বিস্মিত, হতবাক। ফিওনা স্থির দাঁড়িয়ে রইল, তার দৃষ্টি সেই বিশাল প্রাসাদের উপর আটকে গেল। হৃদয়ের গভীরে কোনো প্রশান্তি আসলো না। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল সে হয়তো স্বপ্ন দেখেছে, একটা রাজকীয় উপহার, একান্তে থাকার এক আশ্রয়। কিন্তু পরক্ষণেই তার বুকের মধ্যে এক ধরনের বিদ্রোহের আগুন দাউদাউ করে জ্বলে উঠল। এটা তোমার জন্য, জেসপার বলেছিল আমাদের বিয়েতে আমার পক্ষ থেকে উপহার। কিন্তু ফিওনার মনে হলো এই উপহার ভালোবাসার কোনো প্রতীক নয়, বরং শেকলে আটকে রাখার আরেকটা রূপ। এই বাড়ির প্রতিটা ইট যেন তাকে বন্দি করার জন্য গাঁথা হয়েছে। তার কণ্ঠ হিমশীতল হয়ে উঠল। আপনি কি সত্যিই ভাবছেন একটা প্রাসাদ আমাকে খুশি করবে? জেসপার একটু চমকালো, তারপর ধীর পায়ে তার দিকে এগিয়ে এলো। তোমার পছন্দ হবে জানতাম, তবে তুমি এতটা কঠোর প্রতিক্রিয়া দেখাবে কখনো ভাবিনি। ফিওনার চোখে আগুন। আপনি আমার স্বাধীনতা কেড়ে নিচ্ছেন প্রিন্স। আমি আপনার কোনো পুতুল নই যে আপনি যেখানে খুশি সেখানে নিয়ে যাবেন, আপনার ইচ্ছে মতো আটকে রাখবেন। জেসপারের ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল, কিন্তু চোখে এক ধরনের শীতলতা খেলে গেল। তোমার স্বাধীনতা? সে আস্তে আস্তে বলল। তুমি কি সত্যি স্বাধীন ছিলে হামিংবার্ড? তোমার গ্র্যান্ডপা তোমাকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতো, তোমার জীবন কিভাবে চলবে সেটা তিনি ঠিক করতেন। আর এখন তুমি আমি তোমাকে রক্ষা করছি, কারণ এই মহাবিশ্ব তোমার জন্য নিরাপদ নয়। ফিওনার দৃষ্টি কুঁচকে গেল, সে জেসপারের চোখে গভীরভাবে তাকালো। আপনি রক্ষা করার নামে আমার ইচ্ছাকে ধ্বংস করছেন। ভালোবাসা কি এমন হয় শুধু একজনের ইচ্ছাই চলবে? জেসপার চুপ করে গেল। ফিওনার হাত মুষ্টিবদ্ধ হয়ে উঠল। এই বিশাল প্রাসাদ, এই পাহাড়ের মাঝে নির্জন আশ্রয়, সবকিছুই আসলে তার জন্য একটা কারাগার, চকচকে সোনার খাঁচা, যেখানে তাকে বন্দি করে রাখা হবে যতদিন না সে জেসপারকে স্বীকার করে নেয়। কিন্তু সে জানতো সে সহজে হার মানবে না। জেসপার ফিওনাকে নিয়ে যে জায়গায় এসেছে সেটি পৃথিবীর মানচিত্রে নেই। অরুণ শিখর একটি রহস্যময় দ্বীপ পাহাড়, যা সুনির্ভর মহাসমুদ্রের মাঝখানে অবস্থিত। এটি এমন একটি স্থান যেখানে মানুষ পৌঁছাতে পারে না। প্রকৃতির এক অকল্পনীয় বিস্ময়। চারিদিকে ঘন কুয়াশায় ঘেরা। দিনের আলো এখানে সোনালি আভা ছড়িয়ে দেয়, আর রাতের বেলা আকাশের নক্ষত্ররা এত কাছাকাছি ঝলসে ওঠে যে মনে হয় হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যাবে। প্রাসাদের নাম অরুণমণি প্রাসাদ। বিশাল পাহাড়ের বুকে দাঁড়িয়েছে এক আশ্চর্য প্রাসাদ। অরুণমণি প্রাসাদ আধুনিক প্রযুক্তি আর প্রাচীন শিল্পকলা মিলে এক স্বর্গীয় সৃষ্টি তৈরি করেছে। এটি এক বিশাল আধুনিক এবং রহস্যময় স্থাপনা। এর পুরো গঠন কাচের মতো স্বচ্ছ, কিন্তু তা আবার মজবুত ড্রাগনীয় ক্রিস্টাল দিয়ে তৈরি, যা বিশেষ ভেনাসের খনিজ থেকে গড়ে ওঠে। দিনভর সূর্যের আলোক যখন এটির উপর পড়ে তখন তা স্বর্ণাভ আভা ছড়ায়, আর রাতের বেলায় এটি চাঁদের আলো শোষণ করে এক স্বপ্নীল নীল আলোয় উদ্ভাসিত হয়। প্রাসাদের প্রবেশপথে এক বিশাল গ্লাস ব্রিজ, যার পাহাড়ের শীর্ষ থেকে নেমে এসেছে। দুই পাশে ছোট ছোট ঝর্ণা, যেখান থেকে ক্রিস্টালের স্বচ্ছ পানি নেমে আসছে, আর আলোয় তা রঙিন রূপ ধারণ করছে। বিশাল দরজা, যা একবার খুললেই যেন এক নতুন জগতে প্রবেশ করা যায়। ভিতরে ঢুকতে বিস্ময়ে অপেক্ষা করছে একটা বিশাল হল রুম, যার ছাদ পুরোপুরি স্বচ্ছ কাচের তৈরি। উপরে তাকালে মনে হয় পুরো আকাশটাই যেন প্রাসাদের অংশ হয়ে গিয়েছে। নক্ষত্রেরা এখানে আরো বেশি উজ্জ্বল হয়ে ঝলসে উঠছে। বিশাল বিশাল জানালা, যেখানে কাচের পরিবর্তে ব্যবহার করেছে স্বচ্ছ এনার্জি শিল্ড, যা বাইরে থেকে হীরার মতো ঝলমল করে। প্রাসাদের এক পাশে রয়েছে ভাসমান বাগান, যেখানে অদ্ভুত সব ফুল ফুটে আছে, যেগুলো পৃথিবীতে দেখা যায় না। তারা নিজেরাই আলো ছড়ায়, বাতাসে ভেসে যায় যেন তারা জীবন্ত কোনো তারা। বিশেষ স্পর্শ সেন্সর লাগানো আছে, যেখানে হাত দিলেই দরজা খুলে যাবে বা এক স্থান থেকে আরেক স্থানে টেলিপোর্ট করা সম্ভব। প্রাসাদের নিচে রয়েছে একটি গোপন গবেষণাগার, যেখানে ভেনাসের উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি রাখা হয়েছে, কেবলমাত্র থাকার জন্য নয়। এটি এমন এক আশ্রয়স্থল যা পৃথিবীর সকল ঝামেলা থেকে দূরে। এখানে কেউ প্রবেশ করতে পারবে না,
যেখানে কেউ জানবেও না যে এখানে কেউ বসবাস করছে। জ্যাসপার এই প্রাসাদটি তৈরি করেছে একমাত্র ফিওনার জন্য, যেন তারা একান্তে এখানে থাকতে পারে পৃথিবীর সকল কোলাহল থেকে বিচ্ছিন্ন হয়ে। কিন্তু ফিওনার জন্য এটি যেন একটি সোনার খাঁচা। এক নিঃশ্বাসে চারপাশ দেখল সে, চোখের সামনে স্বপ্নের মতো এক সৌন্দর্য, অথচ তার হৃদয়ের ভেতরটা এক অসম্ভব ভারে চেপে বসেছে। এই প্রাসাদ তার জন্য স্বাধীনতার প্রতীক নয়, বরং বন্দিত্বের আরেক রূপ। বাড়ির ভেতরে প্রবেশ করার সাথে সাথে ফিওনার চোখ কপালে উঠে গেল। বাইরের নান্দনিকতা যেমন মনোমুগ্ধকর ছিল, ভেতরের সৌন্দর্য তার থেকেও অনেক বেশি চিত্রাকর্ষক। প্রতিটি কোণে ছিল অসাধারণ শিল্পকর্ম এবং রঙিন আলোকসজ্জা, যা ঘরটাকে যেন এক মহামায়ার মতো রূপায়িত করেছে। ফিওনা অবাক হয়ে সেখানকার অপার দৃষ্টির আনন্দ উপভোগ করছিল, কিন্তু সে তার আবেগ মুখে প্রকাশ করতে চাইল না। জ্যাসপার তাকে একটি বিশেষ কক্ষে নিয়ে গেল, যেখানে তারা একসাথে থাকবে। কক্ষটির ভিতরে ঢুকতে ফিওনার মনে এক নতুন বিস্ময়ের আবির্ভাব হলো। দেয়াল জুড়ে ছিল বড় বড় ফ্রেমে বাঁধা তার কিছু ছবি, যা সে একবারে চোখের সামনে ভেসে উঠল। কিন্তু ছবিগুলো দেখে ফিওনা কিছুই চিনতে পারল না। এই মুহূর্তগুলো সে কি করে ধারণ করলো তা স্মরণে আনতে পারছিল না। ছবিগুলো অদ্ভুতভাবে পরিচিত, অথচ স্মৃতির গভীরে কোথাও লুকিয়ে থাকা এক অপরিচিত জীবনের দৃশ্য। সে চিন্তায় ডুবে গেল, এগুলো কবে তোলা হয়েছে? প্রতিটা ছবির মাঝে লুকিয়ে আছে তার এমন এমন মুহূর্ত যা তার নিজের মনেও নেই। এগুলো কবে তোলা হলো, কিভাবে? তার চোখ ছুঁয়ে গেল এক ফ্রেমে বাঁধানো গ্লাস হাউজের ছাদে পানির ট্যাপ ভুলে ছেড়ে দিয়ে সম্পূর্ণ ভিজে যাওয়া এক মুহূর্ত। আরেকটা দোলনায় বসে অন্যমনস্কভাবে আকাশের দিকে তাকিয়ে থাকা, কোথাও বা ঘুমান্ত অবস্থায় চাদরের নিচে মুখ লুকিয়ে রাখা এক শান্ত ছবি, কিচেনে কফি তৈরি করার সময় ছবি। ফিওনা ধীরে ধীরে বুঝতে পারলো এসব ছবি সে তুলেনি, এগুলো তুলেছে জ্যাসপার। জ্যাসপার মুচকি হেসে তুলল, এটা আমার বিশেষ ক্যামেরার কাজ ফিওনা, তুমি জানো না, কিন্তু আমি তোমার প্রতিটি মুহূর্ত ধরে রেখেছি। ফিওনার কপালে চিন্তার ভাঁজ পড়ল। কোন ক্যামেরা? আমি তো কখনো দেখিনি। জ্যাসপার ধীরে ধীরে হাত বাড়িয়ে পাশের ছোট্ট টেবিল থেকে একটি যন্ত্র তুলে ধরল। এটি দেখতে আধুনিক কোনো ক্যামেরার মতো, তবে অনেক বেশি অদ্ভুত এবং জটিল। ক্যামেরার গায়ে জ্বলজ্বল করছে নীলচে রূপালী শক্তির তরঙ্গ। জ্যাসপার এই বিশেষ ক্যামেরাটি নিজেই তৈরি করেছে, যা ভেনাসের উন্নত প্রযুক্তির সংমিশ্রণে বানানো। এটি শুধুমাত্র সাধারণ ছবি তোলে না, বরং মুহূর্তের স্মৃতি ধরে রাখে, অনুভূতি বোঝে এবং স্বয়ংক্রিয়ভাবে ছবিগুলো প্রিন্ট করতে পারে। ফিওনা ধীরে ধীরে ক্যামেরাটি হাতে নিল। তার মনে হচ্ছিল জ্যাসপার যেন তার আত্মার প্রতিটি কোণায় ঢুকে গিয়েছে, তার প্রতিটি হাসি, তার প্রতিটি নিঃশ্বাস, এমনকি তার ঘুমন্ত অবস্থার নিষ্পাপ মুহূর্তও সে ধরে রেখেছে। কিন্তু ফিওনার কাছে এটি কেবল বিস্ময়কর প্রযুক্তি নয়, বরং স্বাধীনতার আরেকটি হারানোর প্রতীক। এই ক্যামেরা তার স্মৃতিগুলো চুরি করেছে, তাকে না জানিয়েই। তার সমস্ত ব্যক্তিবর্গ মুহূর্ত এখন জ্যাসপারের চোখে বন্দী। সে ধীরে ধীরে ক্যামেরাটি টেবিলের উপর রেখে দিল। চোখের ভাষা কঠিন হয়ে উঠল। ফিওনার কণ্ঠে এক চরম তিক্ততা ছিল, যা তার ভেতরে অস্থিরতা প্রকাশ করছিল। সে জ্যাসপারের দিকে রুষ্ট চোখে তাকিয়ে বলল, এসব করে কি প্রমাণ করতে চাইছেন আপনি? আপনি কি মনে করেন এসব ছবি দেখে আমি আপনার ভালোবাসা অনুভব করব? আমি তো আপনাকে ভালোবাসি না। আপনার এই সব কিছুর মাঝে আমার মন গলবে না। কথাগুলো যেন কাঁপন ধরিয়ে দিল ঘর জুড়ে। ফিওনার দৃষ্টি ছিল স্থির, কিন্তু অন্তরে এক ঝড়ের আবহাওয়া বয়ে যাচ্ছিল। জ্যাসপার তাকে কিভাবে বন্দি করেছে সে বুঝতে পারছিল। জ্যাসপার তখন কিছু বলার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু ফিওনা তার আগেই বলে উঠল, আপনার ভালোবাসা কি এত সহজেই কেনা যায়? আমি যেন আপনার পুতুল? ছবি, বাড়ি, এগুলো আমার অনুভূতির কোনো মূল্য দেয় না। ভালোবাসা তো অনুভূতি, কিছু বিশ্বাসের ব্যাপার, যা আপনি আমার উপর জোর করে চাপিয়ে দিচ্ছেন। ফিওনার চোখে দৃঢ়তা ছিল, আর জ্যাসপারকে চ্যালেঞ্জ জানাচ্ছিল যেন, আমি চাই না এসব আধুনিক জিনিসে আমার জীবন কাটুক। আমি আমার স্বাধীনতা চাই, আমার মনকে উড়াতে চাই। আর আপনার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তবে সেটা অবশ্যই সম্মানের সঙ্গে আসবে না যে আমাকে বন্দি করে। ফিওনা এর কথাগুলো এতটাই তীব্র, এক একটি তীরের মতো জ্যাসপার হৃদয় আঘাত হানল। সে বুঝতে পারছিল ফিওনার মন জয় করতে হলে তাকে আরও অনেক কঠোর কিছু করতে হবে, যা তাকে এক নতুন পথের দিকে নিয়ে যাবে। জ্যাসপার হঠাৎ করে পিছন থেকে ফিওনাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন তাকে থামাতে চাইছে, কিন্তু ফিওনার শরীরের ওপর তার চাপ যেন অতিরিক্ত হয়ে যাচ্ছিল, আর সে অস্বস্তিতে কাঁপছিল। জ্যাসপার চিবিয়ে চিবিয়ে আবেগ নিয়ে বলল, তুমি জানো, আগের জন্ম আমি এভাবেই তোমার প্রত্যেকটা মুহূর্ত ধরে রেখেছিলাম। তুমি কখনো আমার প্রাসাদে যেতে যদি, তাহলে বুঝতে পারতে। তখন তো আর ক্যামেরা ছিল না, কিন্তু আমি তোমার ছবি নিজের হাতে অঙ্কন করে আমার কক্ষের প্রতিটা দেয়ালে রেখেছিলাম। হামিংবার্ড। ফিওনার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি জাগ্রত হলো। জ্যাসপারের কথাগুলো তার ভেতরে চোরাবালির মতো হলো।
সে একদিকে যেমন ঘৃণা অনুভব করছে, অন্যদিকে আবার এই আবেগময় কথাগুলো তার মনে কিছু প্রশ্ন তুলছে। কিন্তু কেন? ফিওনা অল্প স্বরে প্রশ্ন করলো, আপনার সেই অঙ্কনগুলো কি সত্যি আমার জন্য ছিল নাকি নিজের জন্য? জাসপার একটু ধীর হয়ে গেল, যেন তার আবেগের গতিটা কিছুটা থেমে গিয়েছে। এটা শুধু ভালোবাসার জন্য হামিংবার্ড। আমি তোমাকে কখনোই হারাতে চাই না। আমি তোমার জন্য সবকিছু ধরে রাখতে চেয়েছিলাম, কিন্তু তুমি কি বুঝতে পারো এটা কতটা কঠিন? ফিওনার মনে হচ্ছিল যেন জাসপারের কথাগুলো তার গায়ে আগুন ধরাচ্ছে, কিন্তু সে হার মানবে না। আপনি আমাকে নিজের হাতে আঁকা ছবি হিসেবে দেখেন, কিন্তু আমি জীবন্ত ছবি নয়। আমার স্বাধীনতা, আমার ইচ্ছা, এগুলো মূল্যবান। জাসপার তীব্র কণ্ঠে বলল, এসব ছাড়ো, এখন শাওয়ার নিতে হবে আর ড্রেস চেঞ্জ করো। তার কথায় কিছুটা আধিপত্য ছিল, যেন আদেশ দেওয়ার মতো। ফিওনা মাথা নিচু করে রইল। আমাকে একা থাকতে দিন, সে স্পষ্ট বলল। আমি এখন একটু একা থাকতে চাই। জাসপার তাকে নিবিড় দৃষ্টিতে দেখে বলল, ফিওনা, আমি বলছি তুমি এখন শাওয়ার নিবে, মানে নিবে। তার কণ্ঠে ছিল নিষ্ঠুরতা, যেন সে কোনো প্রতিবাদের জন্য প্রস্তুত ছিল না। ফিওনার চোখ আগুনে জ্বলজ্বল করছিল। আমি বাধ্য নই, সে জবাব দিল। এখন আমাকে ব্ল্যাকমেল করতে পারবেন না। আমি আপনার হুকুমে চলবো না। ফিওনা জাসপারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার আর লিও ঝানের মধ্যে পার্থক্য কি জানেন? ও আগের জন্মে আমাকে জোর করে নেয়নি, আর এ জন্মেও নেয়নি। ও কখনই আমার উপর জোর করেনি, জোর করে কিছু আদায় করতে চায়নি। জাসপারের চোখে রাগের এক ঝলক দেখা দিল। আমি তোমাকে ওর নাম নিতে নিষেধ করেছিলাম, সে কঠোর কণ্ঠে বলল। তুমি বোধহয় ভুলে গিয়েছো। তাহলে কি তোমার কাছে ও আমার থেকে বেশি ভালো? ফিওনা মুহূর্তটা কিছুটা থমকে গেল না, বরং আরো দৃঢ়ভাবে বলল, হি ইজ 1000 টাইম বেটার দ্যান ইউ। জাসপার যেন রাগের আগুনে জ্বলতে লাগলো। তার মাথায় অসন্তোষ, বিরক্তি মিশ্রিত হতে লাগলো। তার জন্য এটি সহ্য করা কঠিন ছিল, কারণ ফিওনার মুখ থেকে লিও ঝানের নাম শুনে তার অন্তরে এক ধরনের ঈর্ষা জেগে উঠছিল। সে তোমার জন্য কি করেছে? জাসপারের গলা গভীর হলো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য সবকিছু করতে প্রস্তুত। আর তুমি বলতে পারো আমার দেওয়া চিঠি আর ফুল তোমার অন্তরে নাড়া দেয়নি? তুমি কিভাবে ওই সেনাপতিটাকে ভালোবাসলে তখন? ফিওনার চোখে প্রতিবাদের চেহারা স্পষ্ট ছিল। আমি তাকেই ভালোবাসবো যে আমার ভালোবাসাকে সম্মান করবে। আপনি তো আগের জন্মে আমাকে জোর করে পেতে চেয়েছিলেন, জাইরানকে মারার জন্য পরিকল্পনা করেছিলেন। তাহলে? সে বলল, লিও ঝান আমায় স্বাধীনতা দিয়েছে, যেখানে আপনি শুধু চাপ সৃষ্টি করে গিয়েছেন। জাসপারের মাথায় রাগ দপদপ করে উঠল। মুহূর্তেই তার সবুজ চোখের চারপাশে রক্ত জমাট বাঁধল, যেন ভেতরের উত্তেজনা, বাইরের প্রতিফলন। ফিওনার অনুভব করলো তার সংকট। তার হাত শক্ত করে চেপে টেনে হিঁচড়ে নিয়ে গেল ওয়াশরুমের দিকে। গাউন সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছিল সে, হঠাৎ করেই টানাটানির কারণে। জাসপার ফিওনাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে বলল, তুমি যে কথাটা মাত্র বললে তার জন্য তোমাকে এবার আফসোস করতে হবে। তার কণ্ঠে এক ধরনের বিপদ সংকেত ছিল, যেন সে তার পরিকল্পনার কোষ্ঠী পাথর বুঝিয়ে দিতে চায়। জাসপার ফিওনাকে একটি লোহার শৃঙ্খলা দিয়ে তার হাত বেঁধে দিল। এরপর সে শাওয়ার ঝর্ণা মাথার একটি বিশেষ যন্ত্র স্থাপন করল, যাতে পানি বেরিয়ে আসার সময় চাপ বাড়িয়ে দেয়। ঝর্ণার পানি শুরু হলো, প্রথমে ধীরে ধীরে, তারপর দ্রুত গতিতে বাড়িয়ে দিতে লাগলো। ফিওনা আতঙ্কিত হয়ে সুরক্ষার জন্য চেষ্টা করলো, কিন্তু শৃঙ্খলার মধ্যে আটকে পড়ে গিয়েছিল। ঝর্ণার পানি ফিওনার মুখের উপর পড়তে লাগলো। নিঃশ্বাস আটকে যাওয়ার ভয় তার মনে কাব্য সৃষ্টি করছিল। জাসপার তার অভিব্যক্তিতে এক চরম নিষ্ঠুরতা নিয়ে এলো। না! ফিওনা চিৎকার করে উঠল, কিন্তু শব্দটি যেন ঝর্ণার পানির বেগের কাছে ম্লান হয়ে গেল। জাসপার তখন ফিওনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, কিছুক্ষণ একা থাকতে চেয়েছিলে না? আমি তোমাকে এভাবেই কিছু সময়ের জন্য একা রাখতে চাই। এরপর জাসপার জোরালো পায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। ফিওনার করুণ অবস্থার দিকে একবার ফিরেও তাকায়নি। ফিওনা তখন অনুভব করছিল ঝর্ণার পানি তার সমস্ত শ্বাস রোধ করছে, যেন সে কোনো দুঃস্বপ্নের মধ্যে বন্দী। সে বোঝে এখন তার মুক্তি আর স্বাধীনতার জন্য লড়াই করার সময় এসেছে, কিন্তু সেই মুহূর্তে শুধুমাত্র পানির প্রবাহই তাকে গ্রাস করতে প্রস্তুত। আধ ঘন্টা পর জাসপার কালো প্লেন টি শার্ট আর ট্রাউজার পরে নতুন রূপে ওয়াশরুমে গেল। তার চোখের কোণে এক ধরনের কঠোরতা ছিল, যেন সে তার উদ্দেশ্য পূরণে দৃঢ় প্রতিজ্ঞ। এই প্রতিশোধের আগুন যার শিখা জ্বলজ্বল করছিল অন্তরে। ফিওনা এখনো হাপড়-হুপ পদ্ধতিতে হাত ছাড়ানোর চেষ্টা করছিল। তার চোখে ভয় ছিল, কিন্তু সেই সঙ্গে একটা যুদ্ধ করার চেতনা। ঝর্ণার তীব্র জল তার শরীরকে পুরোপুরি ভিজিয়ে ফেলছে, আর জলের নিচে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। জাসপার ঝর্ণার পানি বন্ধ করে দিল, আর সঙ্গে সঙ্গে ফিওনার হাত দুটো খুলে দিল। মুক্তির অনুভূতি মিলিত হলেও ফিওনার চোখে ক্ষোভের আগুন জ্বলছিল। সে একটু লুকাতে পারছিল না তার বিরাগ, যেন সে তাকে স্বাভাবিকতার থেকে নির্বাসিত করে দিয়েছে।
হয়তো আজ যদি সে শুধুমাত্র মানবী হতো এতক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়ত। জ্যাসপার কিছুক্ষণ নীরব থেকে বলল, তোমার ড্রেসটা চেঞ্জ করার পালা। তার কণ্ঠে এক ধরনের নিষ্ঠুরতা ছিল যা ফিওনাকে আরো বেশি ক্ষিপ্ত করে তুলল। সে ফাঁকায় থাকা ড্রেসটি হাতে নিয়ে সেটিকে অবজ্ঞার সাথে ঝুড়ে মারল। জ্যাসপারের প্রতিক্রিয়া কিছুটা রাগ হয়ে বলল, তুমি যদি এটা গ্রহণ না করো তাহলে অন্য পথ অবলম্বন করব। বলেই সে ফিওনার গাউনের বুকের কাছে ঝুঁকে গাউনটা খানিকটা কেচি দিয়ে কেটে ফেলল। জ্যাসপার পুরো গাউনটা পা পর্যন্ত ছিঁড়ে ফেলল এক টানে, তারপর সেটি খুলে দূরে ফেলে দিল। ফিওনা নিজের হাত আড়াআড়ি করে বুক ঢাকার চেষ্টা করলো, কিন্তু তার এই চেষ্টা যেন বাতাসে মিলিয়ে গেল। জ্যাসপারের চোখে এক ধরনের অদ্ভুত উন্মাদনা ছিল যা ফিওনাকে আরো ভীতির মধ্যে ফেলছিল। সে তখন ফিওনাকে জোর করে বাথরোব পরালো, যেটি তার শরীরে কিছুটা আবরণ দিল, কিন্তু এই আবরণে ফিওনার মনে হচ্ছিল তার স্বাধীনতা সম্পূর্ণ কেড়ে নেওয়া হয়েছে। অতঃপর জ্যাসপার তাকে কোলে নিয়ে চলে গেল কক্ষে। ফিওনার হৃদয়ে প্রচণ্ড অনুভূতি তৈরি হলো। সে তার সংগ্রামী জীবনের সব কষ্ট এক মুহূর্তে অনুভব করলো। তার আত্মমর্যাদা বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ চলছিল, কিন্তু জ্যাসপারের শক্তিশালী বাহুর কাছে সে অসহায় ছিল, যার দিকে তার চোখে প্রবল বিরোধী ছিল। জ্যাসপার ফিওনাকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে দিল আর ফিওনার ভেজা চুলগুলো একপাশে সরিয়ে ঘাড়ে মুখ গুজে দিল। ফিওনার দু কাঁধ শক্ত করে ধরে সে গলার কাছে ঠোঁট ছুঁয়ে দিতে দিতে কানের কাছে ফিসফিস করে বলল, আমি নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছি হামিংবার্ড। এই উচ্চারণে ফিওনার হৃদয়ের গভীরে এক দ্বন্দ্ব অনুভব করলো। তার মনে ঘৃণা আর মৃদু শিহরণের এক অদ্ভুত মিশ্রণ, কিন্তু তবুও জ্যাসপার নিজেকে সামলে নিল। হেয়ার ড্রায়ার দিয়ে ফিওনার চুল শুকাতে লাগলো পরম যত্নে। জ্যাসপার ফিওনার হাতে একটি পার্পেল কালার সিল্কের ড্রেস ধরিয়ে দিয়ে বলল, আমি তোমাকে 10 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে তুমি ড্রেস পরে তৈরি হয়ে আসবে। আমি ডাইনিং টেবিলে খাবার সাজাতে যাচ্ছি। ফিওনার চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো, যেন বোঝার চেষ্টা করছে এই সময় তার বিরুদ্ধে কোনো গভীর সব উদ্দেশ্য লুকিয়ে আছে। জ্যাসপারের কথায় শাসনের ঔদ্ধত্য ছিল, কিন্তু তার কণ্ঠে সেই পূর্বের মতো আবেগ ও চাপ ছিল। সে দ্রুত কক্ষ থেকে বের হয়ে গেল, ফিওনার মনের অন্ধকার কোণগুলোতে প্রশ্ন জাগিয়ে রেখে। ড্রেসটি হাতে নিয়ে ফিওনা স্থির রইল। অনুভূতির পক্ষে যুদ্ধ চলছে, আর ভেতরে একদিকে তার আক্রমণাত্মক চাহিদা, অন্যদিকে স্বাধীনতা। এই মুহূর্তে সে কি করতে চায় সেটি স্পষ্ট নয়। ডাইনিং টেবিলে অনেকক্ষণ বসে থাকার পরও জ্যাসপার মনে মনে চিন্তা করতে লাগলো, কেন ফিওনা আসছে না। তার মনে এক অস্বস্তিকর অনুভূতি জেগে উঠল। অবশেষে সে নিজের কক্ষের দিকে এগিয়ে গেল ফিওনাকে আনতে। দরজা এসে সে লক্ষ্য করলো ফিওনা দরজা লাগিয়ে রেখেছে। অজানা উদ্বেগ তার মনে এলো। সে রিমোট দিয়ে দরজার লক দিয়ে খুলে দিল। দরজা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত নীরবতা কক্ষটিকে ঘিরে ফেলল। ফিওনা সেখানে ছিল, জানালার পাশে দাঁড়িয়ে রাতের চাঁদের আলোতে তার সিল্কের ড্রেসে অপরূপ আওয়াজ ছড়াচ্ছিল। জ্যাসপার হৃদয়ে একটি নতুন অনুভূতি উদ্রেক হলো। ফিওনার উপস্থিতি যেন রাতের অন্ধকারের একটি উজ্জ্বল তারা। ফিওনার পেছন দিকে ঘুরে দাঁড়িয়েছিল, রাতের গভীরে তার অন্ধকার আলিঙ্গন করে রেখেছে, তবে সিল্কের ড্রেসের চিকন দড়ির মতো হাতাগুলো কোমলভাবে তার কাঁধে বসেছিল, আর ড্রেসটার শরীরের বডি গঠনকে স্পষ্টভাবে তুলে ধরছিল। পায়ের দিকে এটি স্রোতের মতো পড়েছিল, এক উজ্জ্বলতার আভা ছড়িয়ে। রাতের নিস্তব্ধতায় যখন সে জানালার সামনে দাঁড়িয়েছিল, তখন তার সৌন্দর্য যেন চারপাশের অন্ধকারকে ছাপিয়ে যাচ্ছিল। চাঁদের আলো তার ড্রেসের রূপালি ছোঁয়া দিচ্ছিল, আর রাতের হাওয়া তার লম্বা চুলকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। ফিওনার অনুভূতি ছিল এক ধরনের রহস্যময়তা। তার পেছনে আকাশে ঝলমল করা তারাগুলো যেন তার দিকে তাকিয়েছিল, যেন তাদের আলো তার অভ্যন্তরীণ সৌন্দর্যের জন্য সম্মান জানাচ্ছে। জ্যাসপার দূর থেকে ফিওনার এই দৃশ্য দেখে তার হৃদয় এক অদ্ভুত অনুভূতি অনুভব করছিল। ফিওনার পেছনের রূপ চাঁদের আলোতে উজ্জ্বল করে ওঠা তাকে আরো গভীরভাবে আকৃষ্ট করছিল। হঠাৎ জ্যাসপার ফিওনাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। তার স্পর্শে ফিওনার শরীরে এক অবর্ণনীয় শিহরণ বয়ে গেল। ফিওনার পেটের কাছে হাত দিয়ে স্লাইড করতে করতে জ্যাসপার তার গলার কাছে ঠোঁট এনে হালকা ছোঁয়া দিয়ে ফিসফিস করে বলল, আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, তুমি আসলে না কেন? চলো ডিনার করবো একসাথে, আগে রাতের খাবার খাবে, তারপর তোমাকে। এই কথাগুলো শুনে ফিওনার চোখ বিস্ফোরিত হয়ে গেল। তার মনে এলোমেলো অনুভূতি আর আতঙ্কের মিশ্রণ তৈরি হলো। সে নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু জ্যাসপার যেন আরো বেশি শক্ত হয়ে তাকে আঁকড়ে ধরল। অবাক হয়ে ফিওনা কিছু বলতে গেল, কিন্তু তার কথাগুলি গলায় আটকে গেল। এর আগেই জ্যাসপার উল্টো ফিওনার গলায় জোরে কামড় বসালো, যেন তার দাবি স্পষ্ট করে দিতে চাইছে।
ফিওনার শরীরে এক শীতল শিহরণ ছড়িয়ে পড়ল, কিন্তু সাথে সাথে তীব্র বিক্ষোভ অনুভব করলো। ফিওনা কিছুটা হতাশ হয়ে বলল, আমি খাবো না, আমার খিদে নেই, আপনি একাই খেয়ে নিন। কিন্তু জ্যাসপার তার কথায় কান দিল না। কিছু বলার আগেই ফিওনাকে কাঁধে তুলে নিয়ে ডাইনিং টেবিলের দিকে এগোতে লাগলো। ফিওনার শরীর কাঁপছিল ভয়ে, কিন্তু জ্যাসপার যেন এতে কোনো ভ্রুক্ষেপে করল না। সে ফিওনাকে কাঁধ থেকে চেয়ারে ধপাস করে বসিয়ে দিল, যেন তার মতামত বা ইচ্ছার কোনো দাম নেই। ফিওনা বসে থাকলো, কিছুটা অসহায়ভাবে, নিজেকে প্রতিরোধহীন মনে হচ্ছিল। তোমার পছন্দের সব খাবার রেখেছি, তুমি বলছো খাবে না? জ্যাসপার বলল, তার কণ্ঠে অল্প ক্ষোভের ছায়া। ফিওনা নিরুত্তর হয়ে গেল এক মুহূর্তের জন্য, ভেবে, আমার পছন্দের কোনো দাম আছে? আমার ইচ্ছা কি আপনার কাছে কোনো মূল্যবান? জ্যাসপার তখন দৃঢ়তার সঙ্গে বলল, খাবারটা খাও, আমি খাইয়ে দিচ্ছি। বলেই সে চাউমিন ফিওনার মুখের সামনে ধরল। ফিওনা ক্ষণিকক্ষণের জন্য মুখ ফিরিয়ে নিল, যেন এই ভয়াবহ পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতে পারে, কিন্তু জ্যাসপার তা সহ্য করল না। সে ফিওনার গাল শক্ত করে চেপে ধরল আর চামিচের সাহায্যে চাউমিনটি মুখের ভেতরে পুড়ে দিল। ফিওনা নাক মুখ চেপে ধরল এক হাত দিয়ে। খাও, তিনি বললেন, নইলে তুমি নিঃশ্বাস নিতে পারবে না। ফিওনার চোখে পানি চলে এলো, তার মধ্যে আতঙ্কের ছায়া ফুটে উঠল। সে অজ্ঞতা চাউমিন চিবোতে লাগলো। একদিকে জ্যাসপারের কর্তৃত্বর সামনে নতি স্বীকার করতে বাধ্য হলো। সে অনুভব করলো তার অশ্রুগুলি গাল গড়িয়ে পড়ে যাচ্ছে, কিন্তু সেই মুহূর্তে কিছুই করার ছিল না। খাবার শেষ করার পর জ্যাসপার ফিওনাকে সোফায় বসিয়ে রেখে কিছু একটা আনতে গেল। কিছুক্ষণ পর এলো তার হাতে দুটো বক্স নিয়ে। ফিওনা একদৃষ্টিতে তাকিয়ে রইল। তার মনে কিছুটা উদ্বেগ আর অস্বস্তি ছিল। জ্যাসপার ফিওনার বরাবর সোফায় বসলো। তাদের সামনে একটা কাচের ছোট্ট টেবিল। জ্যাসপার বক্স দুটি খুলে দেখালো। সেখানে দুটি আংটি ছিল। বিয়ের সময় আংটি বদল করা হয়নি, তাই এটা সম্পূর্ণ করতে হবে, সে বলল। তার কণ্ঠে এক ধরনের কঠোরতা ছিল। জ্যাসপার একটি আংটি তুলে ফিওনার আঙুলে পরিয়ে দিতে যাবে, ঠিক তখনই দেখলো ফিওনার আঙুলে ইতিমধ্যে একটা আংটি রয়েছে। সেই মুহূর্তে জ্যাসপারের চোখে এক ধরনের ধোঁয়াশা ছড়িয়ে পড়ল। সে বুঝতে পারলো এটা নিশ্চিত সেই আংটি যা পৃথিবীতে থাকতে ফিওনা আর লিওঝানের সাথে এঙ্গেজমেন্ট হয়েছিল। তার হৃদয়ে এক অসহায়তা আর ক্ষোভ অনুভূত হলো, কেননা ফিওনার এই আগের সম্পর্কের স্মৃতি তার কাছে আর সহ্য করা সম্ভব হচ্ছিল না। এটা তিনি বলতে গেলেন, কিন্তু কথা থেমে গেল। তার মনে যেন কষ্টের এক ঝড় বয়ে গেল, যা তাকে আবার অবশ করে দিল। ফিওনার দিকে তাকিয়ে সে যেন বুঝতে পারলো তাদের সম্পর্কের মধ্যে কতটা জটিলতা রয়েছে। জ্যাসপার ফিওনাকে প্রশ্ন করলো, এই আংটিটা কি তোমাকে লিওঝান পরিয়েছিল? ফিওনা ধীরে ধীরে বলল, হ্যাঁ, ওর সাথে আমার আগে এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, বুঝতে পেরেছেন? নিয়তি চেয়েছিল আমি ওর সাথে থাকি। জ্যাসপার তখন এক বাঁকা হাসি মুখে ফুটিয়ে তুলল। সে ডাইনিং থেকে একটা ছুরি এনে বসলো। তার চোখে এক ধরনের উন্মাদনা ছিল। এই আংটি আমি খুলবো না, তুমি নিজেই খুলবে। ফিওনা ভয়ে উত্তর দিল, আমি নিজে কখনোই খুলবো না, হয়তো আপনি জোর করে খুলতে পারবেন, এছাড়া না। জ্যাসপার তখন অগ্নিদৃষ্টিতে তাকালো। সে ফিওনার হাত টেবিলের উপর রাখলো, আর ফিওনা কিছুটা ভয় পেল। সে হাত সরাতে চাইল, কিন্তু পারলো না। জ্যাসপার শক্ত করে এক হাত দিয়ে ফিওনার হাত টেবিলে চেপে ধরে রাখলো। আঙুলের ফাঁকে ফাঁকে ছুরি দিয়ে ঠকঠক করতে স্পিড চালাতে লাগলো। প্রত্যেকটা আঙুলের ফাঁকে এক একবার ছুরি গেঁথে যাচ্ছিল। ফিওনা ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছিল। মনে হচ্ছিল এই মুহূর্তটা কতটা বিপজ্জনক। জ্যাসপার দৃষ্টি যেন আগুনের মতো জ্বলজ্বল করছিল, আর সে অনুভব করছিল যে জ্যাসপার তার প্রতি এক অসীম রাগ ও ক্ষোভ অনুভব করছে, যা তার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। ফিওনার হৃদয় দুরুদুরু করছিল। জ্যাসপার ধমক দিয়ে বলল, লুক এট মি। ফিওনা তখন কিছুটা ভীতি হয়ে তার দিকে তাকালো। তার চোখে আতঙ্কের ছায়া ফুটে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। জ্যাসপার তার কণ্ঠস্বরকে আরো কঠোর করে বলল, রিংটাকে তুমি খুলবে, নাকি আমি নিজে থেকে এই ছুরি তোমার আঙুলে চালাবো? ফিওনার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল। সে গভীর একটা নিঃশ্বাস নিল আর বলল, আমি এটা কখনোই খুলবো না। জ্যাসপারের মুখে ক্ষিপ্ত হাসি ফুটে উঠল, কিন্তু ফিওনা তার প্রতিরোধ দেখে কিছুটা অস্থির হয়ে পড়ল। ঠিক আছে, জ্যাসপার বলল, তুমি নিজেই বাধ্য করেছো, কিন্তু মনে রেখো, আমি যা চাই তা আমি পাবো। এই কথা বলার পর সে ছুরিটি ফিওনার আঙুলের দিকে এগিয়ে নিয়ে যেতে লাগলো। ফিওনার হৃদয় যেন রক্ত জমাট বাঁধল। সে জানতো তার সিদ্ধান্তই তার জীবনের ভাগ্য নির্ধারণ করবে। ফিওনার চোখে ভয়ের ছায়া নেই বলল, আপনি আমাকে একেবারে এই ছুরি দিয়ে মেরে ফেলুন। জ্যাসপার ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, তোমাকে মারবো কেন? হামিংবার্ড, মরবে তো ওই লিওঝান। ফিওনার চোখ বড় বড় হয়ে গেল। এই নিষ্ঠুর কথায় তার মনে একটি ভীতি তৈরি হয়েছে। জ্যাসপার তখন বলল, তোমার কি ভয়ের অনুভূতি চলে গেছে? এতটুকু সময় অভ্যস্ত হয়ে গিয়েছো? বলা শেষ করে জ্যাসপার নিজের হাত টেবিলে রাখলো। জ্যাসপারের হাত তখন ছুরিটি শক্ত করে ধরলো, আর সেটি ধারালো প্রান্ত দিয়ে নিজের আঙুলের মধ্যে একবার চাপ প্রবেশ করলো।
ছুরির ধারালো কোণে যেন তার চামড়া একসঙ্গে এক হয়ে গেল। তার 5টি আঙুল ছুরি স্পিডে চলতে লাগলো। জ্যাসপার হাতের আঙুলগুলো থেকে রক্ত বের হয়ে টেবিলের উপর সহ পুরো টেবিলে মেখে যাচ্ছিল রক্তের স্রোতে, আর কিছু রক্তর ফোঁটা ফিওনার মুখে ছিটকে পড়ছিল। ফিওনা এই ভয়াবহ দৃশ্য আর সহ্য করতে পারল না। তার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগলো। প্লিজ স্টপ, সে জোরে চিৎকার করে বলল, কিন্তু জ্যাসপার কোনো কর্ণপাত করল না। ততক্ষণে তার আঙুল থেকে রক্ত বের হতে শুরু করেছে। ফিওনা আর সহ্য করতে না পেরেই নিজের হাতের সেই আংটিটি খুলে দূরে ছুঁড়ে মারল। জ্যাসপার তখন শুধু হাসল। হাসি ছিল তার চোখে বিদ্রুপ ও অসহিষ্ণুতার এক অদ্ভুত মিশ্রণ, যেন সে এটাই চেয়েছিল, ফিওনার আতঙ্ক। জ্যাসপার তার রক্তমাখা হাত নিয়ে ফিওনার আঙুলে আংটি পরালো আর হাতে চুমু খেয়ে বলল, এখন তোমার পালা হামিংবার্ড। ফিওনা কাঁপা কাঁপা হাতে বলল, আপনার হাতে তো রক্ত। জ্যাসপার ঠান্ডা স্বরে বলল, কিছুই হবে না, এই রক্তমাখা আঙুলে পরিয়ে দাও আমাকে। ফিওনা ভয়ে কাঁপতে লাগলো। সে অনুভব করছিল জ্যাসপারের আবেগ কতটা অস্থির। সেই মুহূর্তে জ্যাসপার কিছু একটা বের করে আনলো, একটি বিশেষ কেমিক্যাল মেডিসিন, যা সে নিজের হাতের উপর ঢেলে দিল। মুহূর্তেই রক্ত পরিষ্কার হয়ে গেল, কিন্তু আঙুলের কাটা দাগগুলো আরো স্পষ্ট হয়ে উঠল, যেন তার যন্ত্রণার চিহ্ন। ফিওনা তাকাতে পারছিল না, তার হাত এতটা বিধ্বস্তভাবে ছিন্ন ভিন্নভাবে কেটে গিয়েছিল। তবু কাঁপা কাঁপা হাতে জ্যাসপারকে আংটি পরিয়ে দিল। সে অনুভব করলো জ্যাসপারকে যতটা ভয়ঙ্কর ভেবেছিল, এই ড্রাগন প্রিন্স তার থেকেও বেশি ভয়ঙ্কর।